আমরা কাউন্টার করব না। এটা মমতা ব্যানার্জি অভিষেক মদন মিত্রর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 কোটি টাকার মানহানির মামলা করেছেন। মদন মিত্র তাকে বিভিন্ন ভাষায় ও অনেক বড় বড় কথা বলেছে, ওকে আমরা কাউন্টার করব না। ওকে শুধু একটা কথা বলে গেলাম, ওর বাপের নাম যদি ঠিক থাকে আগামী লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে লড়বে, এইটুকু বলে গেলাম। ভারত মাতা কি। এটা মমতা ব্যানার্জি। নমস্কার দর্শক, নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন সিটিজেন্স বাংলা টিভি, আপনাদের সঙ্গে আমি অনুপম। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের রাজ্যে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি 21শে জুলাই যে শহীদ তর্পণ করেন বা শহীদদের স্মরণে সমাবেশ করেন, সেখানে যে কি মিথ্যাচার করেছেন এবং যে কমিশন বসেছিল 21শে জুলাই তদন্ত কমিশন, সেই কমিশনের সুপারিশ যে তিনি মানেননি সেটা আজ পরিষ্কার হয়ে গেছে। তিনি শুধু রাজনীতি করে গিয়েছেন, সামনে আনেনি। তিনি শুধু রাজনীতি করে গিয়েছেন, অন্য কিছু করেননি। এবং সেই রাজনীতি করার জন্য 21শে জুলাই যে তদন্ত কমিশন তিনি ক্ষমতায় আসার বা 2011 সালে ক্ষমতায় আসার পর বসিয়েছিলেন, সেই তদন্ত কমিশন যা যা সুপারিশ করেছিল সেই সমস্ত সুপারিশ তিনি মানেননি। এবং শহীদদের পরিবারকে যে আর্থিক ক্ষতিপূরণ দেবার কথা ছিল বা আর্থিক ক্ষতিপূরণ দেবার কথা সেই কমিশনের তরফ থেকে রিপোর্টে জমা দেওয়া হয়েছিল, সেই সমস্ত ক্ষতিপূরণও তিনি মানেননি। অর্থাৎ তিনি সেই তদন্ত রিপোর্ট প্রকাশই করেননি, যেটা তার প্রকাশ করার কথা ছিল। এবং মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে আসল কথাটা না জানতে দেওয়ার জন্য, তদন্ত কমিশন কি কি সুপারিশ করেছে সেটা জানতে না দেওয়ার জন্যই কিন্তু তিনি তদন্ত কমিশনের সুপারিশ প্রকাশ করেননি। এখন সেটা বোঝা যাচ্ছে, তার কারণ বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সেই তদন্ত কমিশনের সেই রিপোর্ট কিন্তু প্রকাশ করে দিয়েছেন। এবং সেই তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করে দেওয়ার জন্য এখন সবাই জানতে পারছে সেই তদন্ত কমিশনে কি ছিল। আসুন দর্শক, আমরা আগে শুনে নিই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি বলছেন, তারপরে আমরা এই নিয়ে ছোট্ট আলোচনা করব। আমি বাধ্য, কোন তথ্য সামনে আনেনি। আমার মনে হয়েছে যে শহীদ পরিবারের প্রতি তার উদাসীনতা, উন্নাসিকতা, নইলে কেউ এরকম অপরাধ করে 25 লক্ষ টাকা কমিশন দেওয়ার পরে তাদেরকে 2 লক্ষ টাকা দিয়েছে, 5 লক্ষ টাকা আহতদের দেওয়ার কথা বলেছে, 15,000 টাকা দিয়েছে। আপনি ভাবতে পারেন, যার উপরে দাঁড়িয়ে বাৎসরিক ডিম্বাদ উৎসবে পরিণত করেছে, সেই যারা আত্মবলিদান দিলেন তাদের প্রতি এই অবিচার, তাও একটা কমিশনের রেকমেন্ডেশন, এটা ছাড়া আপনি কি বলবেন? তো অপরাধ। দ্বিতীয়ত হচ্ছে, সুশান্ত চ্যাটার্জি নিজে বলছেন তার রিপোর্টে যে কোনো তথ্য আমাকে দেওয়া হয়নি রাইটার্স থেকে। আমি যদি মুখ্যমন্ত্রী হয়ে বিগত সরকারের সব তথ্যের কাস্টোডিয়ান, আমি, যে কেউ আরটিআইয়ের মধ্যে দিয়ে চাইলে পেতে পারে, আমরা মনে করলে প্রকাশ করতে পারি, কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি তদন্ত করে রিপোর্ট চায় আমি দিতে বাধ্য, যদি খুঁজে না পাওয়া যায় তৎকালীন যে দায়িত্বে ছিল তার বিরুদ্ধে এফআইআর করতে আমি বাধ্য। কোনো তথ্য কাগজই দেয়নি। এবং সবচেয়ে বড় উইটনেস হিসেবে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজে সাক্ষ্য দিতে চাননি। তাকে তো কমিশনে যাওয়ার দরকার ছিল না। বুদ্ধবাবুকে যেমন প্রশ্ন পাঠিয়েছিল তাকে প্রশ্ন পাঠাতে উত্তর দিয়ে দিতেন, ভার্চুয়ালি কমিশনকে তিনি উত্তর দিতে পারতেন। তিনি নিজে অ্যাপিয়ার হননি। আর সবচেয়ে বড় প্রামাণ্য হচ্ছে, প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাকে ডাকা সত্ত্বেও যাননি। 44 জন সাক্ষী গেছেন, একজন সাক্ষী ডিক্লাইন করেছেন যে আমি যাব না, কারণ আমি জানি এই কমিশন তৎকালীন স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের কিছু আধিকারিককে বাঁচানোর জন্য কাজ করছে। না, জনসমক্ষে তো এইভাবে হয় না। যারা বিধায়করা জানতে চাইবেন তারা করবেন। আর উনার যে রেকমেন্ডেশন পার্টটা রয়েছে সেটা আমি মিডিয়া গ্রুপে এবং সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছি। ওনার যে রেকমেন্ডেশন পার্টটা রয়েছে, এত বড় তো আর দেওয়া সম্ভব। আরেকটা গুরুত্বপূর্ণ, আপনি এফআইআর এর কথা বলেছেন, আপনি এফআইআর এর কথা বলেছেন। এবং আহত তারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণও চায় আর নতুন করে এফআইআর করতে চায়, বর্তমান সরকার তাদের ওয়েলকাম করছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে টাকা মানল।
সুতরাং দেখতেই পাচ্ছেন দর্শক, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই সময় তদন্ত রিপোর্ট কিন্তু প্রকাশ করে দিয়েছেন এবং তিনি বলে দিয়েছেন যে কি হয়েছিল। সেই তদন্ত রিপোর্টে বলা ছিল যে যাদের মৃত্যু হয়েছিল সেই 21শে জুলাইয়ের অভিযানে যে সমস্ত শহীদ পরিবার তাদেরকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল। সেই 25 লক্ষ টাকার ক্ষতিপূরণ না দিয়ে সেটা মাত্র 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। 25 লক্ষ টাকার ক্ষতিপূরণ না দিয়ে মাত্র 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। সো দর্শক, আপনারা ভাবতে পারছেন যে কি রকম ভাবে সেই রিপোর্ট অপ্রকাশিত রাখা হয়েছিল এবং মানুষকে জানতে দেওয়া হয়নি সেই তদন্ত কমিশনের সুপারিশ কি কি ছিল বা সেই রিপোর্টে কি কি সুপারিশ ছিল। তেমনি আহতদের যা ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল সেই 21শে জুলাই তদন্তে, সেটাও একই রকমের প্রচন্ড পরিমাণ কম দেওয়া হয়েছে, প্রচন্ড পরিমাণ কম দেওয়া হয়েছে। আপনারা চিন্তা করুন, যাদেরকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে মাত্র 2 লক্ষ টাকা করে, মানে ভিক্ষা দেওয়ার মতন করে। মানে কোনো সরকারের যে তহবিল, সরকারের যে ত্রাণ তহবিল থাকে সেখানে বা অন্যান্য যে তহবিল থাকে সেখানে কিন্তু প্রচুর টাকা থাকে। সরকার ইচ্ছা করলে কিন্তু সেখান থেকে অনেকটা টাকাই দিতে পারে। তো সেখানে 25 লক্ষ টাকা করে দেওয়াটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার বা বিশাল কোনো ব্যাপার ছিল না সরকারের পক্ষে। তা সত্ত্বেও তৎকালীন সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার ছিল সেই সরকার তদন্ত কমিশনের সুপারিশ মেনে বা তদন্ত কমিশনের রিপোর্ট মেনে সেই ক্ষতিপূরণ সেই ক্ষতিগ্রস্ত পরিবার বা শহীদদের পরিবারদেরকে দেয়নি। অর্থাৎ শহীদদের পরিবারকে নিয়ে বা শহীদদের নিয়ে রাজনীতি করাটাই তার ছিল মেন লক্ষ্য, তার উদ্দেশ্য। তাদের প্রতি যে সহানুভূতি, তাদের প্রতি যে সত্যিকারের সহমর্মিতা, তাদের প্রতি যে সত্যিকারের ভালোবাসা শহীদদের প্রতি বা শহীদদের পরিবারের প্রতি, সেই সমস্ত কিন্তু কিছুই দেখা যাচ্ছে না বা দেখা যায়নি আগের যে মুখ্যমন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার মধ্যে যদি তার মধ্যে সত্যিকারের সততা এবং সত্যিকারের ভালোবাসা এবং সহানুভূতি শহীদ পরিবারের প্রতি থাকতো, তাহলে তিনি তদন্ত কমিশনের সুপারিশ মেনে সেই 25 লক্ষ টাকায় ক্ষতিপূরণ দিতেন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই 25 লক্ষ টাকার জায়গায় মাত্র 2 লক্ষ টাকা করে নাকি ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। তাহলে 23 লক্ষ টাকা কম ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বা কম টাকা দেওয়া হয়েছে। সেই 23 লক্ষ টাকা কোথায় গেল? সেটা তো দিতেই পারতো সরকার দেয়নি কেন? আগের সরকার কেন দেয়নি? তো এই ডিউটি বা এই কর্তব্য যেহেতু আগের সরকার তদন্ত কমিশন বসিয়েছিল, আগের সরকারের আমলে তদন্ত কমিশনের রিপোর্ট জমা পড়েছিল, পুরো ক্ষতিপূরণটাই আগের সরকারের দেওয়ার কথা ছিল, কিন্তু সেই সরকার দেয়নি। মাত্র কি দিয়েছিল মাত্র 25 লক্ষ টাকার জায়গায় মাত্র 2 লক্ষ টাকা করে। অর্থাৎ সেখানে শহীদের যে সমস্ত পরিবারগুলো আছে, শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্ত পরিবার যারা আছে, তাদের সাথে কিন্তু বঞ্চনা করা হয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদের সাথে এক রকমের বঞ্চনা করা হয়েছে বা বঞ্চনা করেছিল সেই সময়ের সরকার, আগের প্রাক্তন সরকার বা আগের সরকার, যেটা করা উচিত হয়নি। আপনার যদি সত্যিকারের সহমর্মিতা থাকবে, সত্যিকারের সহানুভূতি থাকবে, তাহলে আপনি এমন কেন করবেন? আপনি তাদেরকে ন্যায্য ক্ষতিপূরণ বা যে ক্ষতিপূরণের সুপারিশ করা হয়েছে কমিশনের তরফ থেকে সেই ক্ষতিপূরণ আপনি কেন দেবেন না? আপনার তো দেওয়া উচিত ছিল। সেটা কেন দেননি তখন? কেন সেই তদন্ত কমিশনের রিপোর্ট লুকিয়ে রেখেছিলেন বা কেন সেই তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ হতে দেননি? এই কথা তো সাধারণ মানুষ তুলবেই। আপনি সাধারণ মানুষকে আর বোকা ভাববেন না, ভোটের রেজাল্টে সেটা প্রমাণিত হয়েছে। সাধারণ মানুষকে উল্টোপাল্টা কথা বলে, উল্টোপাল্টা কথা শুনিয়ে বারবার ওই বিশেষ কোনো একটা ভোট পেয়ে সবসময় ভোট বৈতরণী পার হয়ে যাবেন বা পার হয়ে যাওয়া যাবে, এই কথাটা কারোরই ভাবা উচিত নয়। সুতরাং সঠিক পথে থাকা উচিত, সঠিক কাজ করা উচিত। তো তদন্ত কমিশনের রিপোর্ট তখন প্রকাশ করা হয়নি। বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি সেই সময়ে তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনেছেন এবং তিনি সেই তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করে দিয়েছেন। কি কি সুপারিশ বা কি কি তদন্ত কমিশনের রিপোর্টে কি কি বলা হয়েছিল, কি কি ক্ষতিপূরণের কথা বলা হয়েছিল, সেই সমস্ত কথা কিন্তু পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন। এবং বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এটাও বলেছেন যে ক্ষতিগ্রস্ত পরিবার বা শহীদদের পরিবার তারা যদি দাবি করে বা তারা যদি কোনো কিছু বলতে আসে, সরকারের কাছে কোনো অনুরোধ জানায়, সরকারের কাছে নিজে থেকে যদি দাবি জানায়, তাহলে সরকার তাদের দাবি ভেবে দেখবে, সরকার তাদের দাবি বিবেচনা করবে। সেক্ষেত্রে পরিবারগুলোকে, যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে,
আগের সরকারের তদন্ত কমিশন ছিল, আগের সরকারের রিপোর্ট ছিল, তাই বর্তমান সরকার এই কথা বলেছে যে ক্ষতিগ্রস্ত পরিবার, শহীদদের পরিবার, তারা যদি নিজেরা কোনো অ্যাপ্লিকেশন করে তাহলে সেটা অবশ্যই বর্তমান সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। এবং আমরা জানি বর্তমান সরকারের সমস্ত পদক্ষেপই সদর্থক পদক্ষেপ তারা গ্রহণ করার চেষ্টা করছে এবং তারা ঠিকভাবে মানুষের সাথে সঠিক যেটা মানে ন্যায় বিচার যাতে দেয়া যায় সমস্ত ক্ষেত্রে সেই চেষ্টা তারা করছেন। সেই জন্য কোনো রিপোর্ট লুকোছাপা নয়, কোনো রিপোর্ট গোপন করা নয়, যেটা সত্যিকারের রিপোর্ট সেটা প্রকাশ করা উচিত, যেমনটা বর্তমান সরকার করে দিয়েছে। এবং যে সমস্ত সুপারিশগুলো বা যে সমস্ত পরামর্শগুলো সেই রিপোর্টে থাকা উচিত সেইগুলো সরকারের মেনে চলা উচিত। তো আগের সরকার যেটা করেছে, বর্তমান সরকারকে দেখা যাচ্ছে অনেকটাই তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বা সব ক্ষেত্রেই সদিচ্ছা দেখাচ্ছেন, অর্থাৎ কাজ করার সদিচ্ছা দেখাচ্ছেন, মানুষের জন্য কাজ করার সদিচ্ছা দেখাচ্ছেন, রাজ্যের জন্য, দেশের জন্য কাজ করার সদিচ্ছা তারা দেখাচ্ছেন। সুতরাং সাধারণ মানুষ অবশ্যই সরকারের কাছে অনেক আশা করবে, কারণ সেই সদিচ্ছা, কাজ করার সদিচ্ছা তারা কিন্তু দেখাচ্ছেন। তাই আগের সরকারের সেই তদন্ত কমিশনের রিপোর্ট তারা সেটা প্রকাশ করেনি, বর্তমান সরকার কিন্তু সেই তদন্ত কমিশনের রিপোর্ট সবার সামনে প্রকাশ করে দিয়েছেন, বিধানসভায় দাঁড়িয়ে প্রকাশ করে দিয়েছেন। এবং সেখানে আমরা শুনে অবাক হয়ে গেলাম, আমরা জানতে পারলাম এই প্রথম এতদিন পরে আমরা জানতে পারলাম যে সেই সময় তদন্ত কমিশনের যে রিপোর্টটা হয়েছিল সেই সময় 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল, বা 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল বা পরামর্শ দেওয়া হয়েছিল সেই তদন্ত কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে। কিন্তু 25 লক্ষ টাকা জায়গায় আগের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাকি মাত্র 2 লক্ষ টাকা করে দিয়েছিল এবং সেই কমিশনের রিপোর্টটা প্রকাশই করেনি। তাহলে বুঝুন যে সত্যিকারের সহমর্মিতা, সহানুভূতি, দয়া, ভালোবাসা এগুলো ছিল কিনা, নাকি রাজনীতি ছিল। মেনলি রাজনীতি করার জন্যই সমস্ত কিছু করা ছিল আগের সরকারের আমলে। সেইটা আপনারা ভাববেন, ভেবে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে গিয়ে করবেন। কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামত দেবেন এবং আপনাদের মনে যা ইচ্ছা, যা বলার ইচ্ছা আছে সেগুলো কমেন্ট সেকশনে গিয়ে বলবেন। আপনাদের মন্তব্য, আপনাদের কমেন্ট আমাদের কাছে অনেকটাই মূল্যবান। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই।